সারা দেশেই আয়নাঘর আছে, নির্যাতনের সাথে জড়িতদের বিচার হবে বললেন ডক্টর ইউনূস। বিচারাধীন বিষয়ে কথা বলে ট্রাইব্যুনালকে হেয় করা হচ্ছে আইসিটির চেয়ারম্যান উসমা প্রকাশ। ৮ দাবিতে অনর বিডিআর সদস্যদের স্বজনেরা দণ্ডপ্রাপ্তদের ঢালাও মুক্তি না দেওয়ার আহ্বান নিহত সেনা পরিবারের। আসসালামু আলাইকুম, কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশে আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে, যার একটা নমুনা আয়নাঘর। যারা গুম ও আয়নাঘরে নির্যাতনের সাথে জড়িত তাদের বিচার করা হবে বলে জানিয়েছেন তিনি। রাজধানীর 3টি স্থানে আয়নাঘর পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। ইমরুল আহসানের রিপোর্ট। স্বৈরাচার শেখ হাসিনার বর্বরতা আর ফেসিবাদের সাক্ষী এই আয়নাঘর। গুম করা ব্যক্তিদের গোপন এই কারাগারেই আটকে রাখা হতো দিনের পর দিন। অমানবিক নির্যাতন হতো বন্দীদের উপর, যার শিকার অসংখ্য মানুষ। ভুক্তভোগীদের নিয়ে বুধবার আলোচিত আয়নাঘর পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘুরে ঘুরে টর্চার সেল দেখেন তিনি। আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে, গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। নৃশংস অবস্থা, প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদেরই জগৎ, এটা কি আমাদেরই সমাজ? আমরা এটা করলাম বিনা দোষে। কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই ওই এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির ভিতরে ঢুকে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী, জঙ্গি, এইগুলো বলে বলে তাকে নিয়ে আসা হয়েছে। এবং এইরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে, সেটাও শুনলাম আজকে। আমার ধারণা ছিল যে এটা বোধহয় এখানে আয়নাঘর বলতেছে কয়েকটা আছে, এখন শুনতেছি এই আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলে 700, কেউ বলে 800। এতে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত, কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে। আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরার 3টি আয়নাঘরে যান ডক্টর ইউনূস। ভুক্তভোগীদের কাছ থেকেই শোনেন গোপন বন্দিশালার নির্যাতনের লোমহর্ষক গল্প। 8 বছর এখানেই ডক্টর ইউনূস জানান, বিচারের মুখোমুখি করা হবে গুমের সাথে জড়িতদের। এইগুলো সব এভিডেন্স, যা যা আমরা দেখলাম, এভিডেন্স গুলো সিলগালা করে রাখা হবে, যাতে করে কেউ বিনষ্ট করতে না পারে, যখন বিচারের কাছে যেহেতু এটা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে। যারা করেছে তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয়, তারাই করেছে। এবং আমরা এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি, তাহলে এই সমাজ তো টিকে থাকবে না। ডকুমেন্টেশন গুম কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে পড়তে হবে এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে। তা না হলে আমরা নিষ্কৃতি পাবো না এটার থেকে, এই যে কাজগুলো করে গেল তারা। তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ, আমরা পরিষ্কার। যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্ত হতে যাব? তাদের সে বিচার করবো, জনসাধারণ বলবো যে হ্যাঁ এটা উচিত বিচার হয়েছে, তখন আমরা এটার থেকে মুক্তি পাবো। গুম সংক্রান্ত কমিশনের হিসেবেই 1700-র উপর মানুষকে গুম করা হয় ফেসিবাদী শাসনের 15 বছরে। 5ই আগস্ট স্বৈরাচারের পতনের পর কেউ কেউ ফিরে এলেও এখনো খোঁজ মেলেনি অনেকের। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। আয়নাঘরের বন্দীদের সাথে যে বর্বরচিত ও ঘৃণ্য আচরণ করা হয়েছে তা পশুর সাথেও পশু করতে পারে না। বছরের পর বছর যে বন্দিশালায় সরকার বিরোধীদের আটকে রেখে নির্যাতন করা হতো, ছাড়া পাওয়ার পর তারা সেই আয়নাঘরে যে বর্ণনা দিয়েছেন তার সাথে হুবহু মিল পাওয়া গেছে বুধবার প্রধান উপদেষ্টাকে দেখানো আয়নাঘরের। আয়নাঘর চিহ্নিত হওয়ার পর এবার আয়নাঘরের কুশীলবদের বিচারের মুখোমুখি করার দাবি দেশি বিদেশি গণমাধ্যমের সাংবাদিকদেরও। আরও জানাচ্ছেন শফিক শাহিন।
লোকচক্ষুর অন্তরালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৈরি করা এক বেআইনি বন্দিখানার দৃশ্য এটি। মানুষ হিসেবে এমন অন্ধকার ছোট্ট ঘরে থাকার কথা কেউ চিন্তাও করতে পারে না, কিন্তু শেখ হাসিনার শাসনামলে বিরোধী মতের জন্য এরকম নরক নির্ধারিত ছিল। এমন গুম ঘরে ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি, হুম্মাম কাদের চৌধুরী, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, মাইকেল চাকমা সহ অসংখ্য মানুষ বন্দী ছিলেন, কেউ ৮ বছর, আবার কেউ ৮ দিন। সেই সব বন্দিখানা চিহ্নিত করেন ভুক্তভোগীরা। মানুষের সাথে মানুষ এরকম নিষ্ঠুর আচরণ করতে পারে? আমার তো মনে হয় যে শুধুমাত্র মানুষের পক্ষেই মানুষের সাথে এমন বীভৎস আচরণ করা সম্ভব, মানে বন্য পশু যেটা আমরা বলি, এদের পক্ষে এই রকম মানে নির্দয় নৃশংস আচরণ করা সম্ভব নয়। আয়নাঘরে বন্দি রেখে ভিন্ন মতকে দমন করছে শেখ হাসিনা, এমন প্রামাণ্য চিত্র আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরেন সাংবাদিক তাসনিম খলিল। তাদের প্রামাণ্য চিত্রে ভুক্তভোগীরা যে বর্ণনা দিয়েছেন, সেই বর্ণনার সাথে দেখানো আয়নাঘরের হুবহু মিল পাওয়া গেছে। এখন সরকারের উচিত আয়নাঘরের রক্ষকদের বিচার করা। বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে বাংলাদেশে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হয়েছে। এটা আমি বা আপনি বা বাংলাদেশ সরকার বলছে না, এটা জাতিসংঘ বলছে। তো এই মুহূর্তে আমি মনে করি যে বাংলাদেশের সেনাবাহিনী বলেন, পুলিশ বাহিনী বলেন, র্যাব বলেন, প্রত্যেকের উচিত হবে যে নিজেদের প্রতিষ্ঠানের স্বার্থে প্রতিটা অপরাধীকে খুঁজে বের করতে গুম কমিশনকে সাহায্য করা। এখনও যারা গুমের শিকার, তাদের খুঁজে বের করার দায়িত্ব সরকারের বলে জানান এই সাংবাদিক। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। সারা দেশে যতগুলো আয়নাঘর রয়েছে তা পরিদর্শনের সুযোগ চান গুম হওয়া পরিবারের স্বজনেরা। দাবি দ্রুত বাস্তবায়ন না হলে মানববন্ধন করার হুঁশিয়ারি দিয়েছেন গুম ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত সংগঠন মায়ের ডাক। সকালে রাজধানী তেজগাঁওয়ের শাহিনবাগে মায়ের ডাকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধনে এমন কথা জানান তারা। গুম হওয়া পরিবারের সদস্যরা বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে ১২ বছর ধরে রাস্তায় মানববন্ধন করেও যখন হারানো স্বজনদের ফেরত পাওয়া যায়নি, তখন ৫ আগস্টের পরে কিছুটা আশার আলো দেখেছিলেন পরিবারগুলো। কিন্তু ফ্যাসিস্ট সরকারের পতনের পরেও স্বজনদের খোঁজে এখনও ব্যানার হাতে মানববন্ধন করছেন তারা। মায়ের ডাকের প্রধান সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলি বলেন, আয়নাঘর কোথায় কোথায় বানানো হয়েছে, বাংলাদেশে কতটি আয়নাঘর আছে তা তারা জানতে পারেননি। আয়নাঘর উন্মোচন করা না হলে সন্দেহভাজন সব আয়নাঘর ঘেরাও কর্মসূচির দেওয়া হবে। তবে আয়নাঘর সব ভেঙে দেওয়া হবে, আর আয়নাঘরের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানান তারা। বোন, এদের হাজারি কি ওনারা বুঝবে? ৫ তারিখ থেকে শুরু হয়েছে, ৫ তারিখ থেকে আজকে ৬ মাস। ৬ মাসের মধ্যে বিচার চাওয়া কোনো কিছুর কোনো অগ্রগতি নাই। মায়ের ডাকের পক্ষ থেকে শুধুমাত্র এই আয়নাঘর উন্মুক্ত করার জন্য না, বিচারের দাবিতে যতক্ষণ পর্যন্ত এরা অ্যারেস্ট না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমাদের গুম হয়ে যাওয়া ফ্যামিলিগুলোর মেম্বারের কোনো খবর, তাদের যথাযথ তথ্য তাদের কাছে ফেরত না আসছে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন জুলাই-আগস্ট হত্যা মামলার তদন্ত শেষ হওয়ার আগেই বাইরে রায়ের সময়সীমার কথা বলে ট্রাইব্যুনালকে আন্ডারমাইন করা হচ্ছে মন্তব্য করেছেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। দুপুরে ট্রাইব্যুনালে গুমের ঘটনায় দায়ের করা মামলার শুনানিতে এ বিষয়ে উষ্মা প্রকাশ করেন তিনি। এই সময় আদালত স্বাধীনভাবে কাজ করবে বলেও জানান ট্রাইব্যুনাল চেয়ারম্যান। তামজিদ সুমনের রিপোর্ট। মঙ্গলবার সচিবালয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল অক্টোবরের মধ্যে জুলাই গণহত্যার অন্তত 3টি মামলার রায় হবে বলে আশা প্রকাশ করেন। অক্টোবরের মধ্যে আমরা 3-4টা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। ঠিক এর পরদিনই রায় নিয়ে আগাম মন্তব্য করায় অসন্তোষ প্রকাশ করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার।
গুমের ঘটনায় দায়ের করা মামলার শুনানিতে এ বিষয়ে উষ্মা প্রকাশ করে ট্রাইব্যুনাল চেয়ারম্যান বলেন, তদন্ত শেষ হয়নি তার আগেই বাইরে রায়ের কথা বলা হচ্ছে, এতে ট্রাইব্যুনালকে আন্ডারমাইন করা হচ্ছে। মাননীয় ট্রাইব্যুনাল এই বক্তব্য ব্যবহারের ব্যাপারে আমরা বলতেই হয় যে একটু অসন্তোষ প্রকাশ করেছেন। বলেছেন ট্রাইব্যুনাল একটি স্বাধীন সংস্থা, ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম নিয়ে কারো কোনো মন্তব্য ট্রাইব্যুনাল পছন্দ করেন না। ট্রাইব্যুনালের বিচার হবে স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ। আমাকে ট্রাইব্যুনাল বলেছেন যে যারা যে কর্নার থেকেই এই ধরনের কথা ট্রাইব্যুনাল সম্পর্কে বলছেন তাদেরকে বলে দিতে যে যেন এই ধরনের কোনো কথা ট্রাইব্যুনাল সম্পর্কে ভবিষ্যতে না বলা হয়। যদি এই ধরনের ট্রাইব্যুনালের স্পর্শ করে এই ধরনের কথা ভবিষ্যতে বলা হয় তাহলে ট্রাইব্যুনাল তার আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এর আগে সকালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। শুনানি শেষে গুমের ঘটনায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখানো হয়। আগামী 20 এপ্রিল মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় আদালত। জিয়াউল আহসান উনাকে ট্রাইব্যুনালে আজকে হাজির করা হয়েছিল। আমরা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য 2 মাস সময়ের প্রার্থনা করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছেন। আগামী 20/4/2025 তারিখে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য তারিখ নির্ধারণ করেছেন। এছাড়া রামপুরায় জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। 1 মাসের বেশি সময় ধরে লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। মঙ্গলবার লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। চিকিৎসকরা খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের বাসায় গিয়ে তাকে দেখে এসেছেন বলেও জানান তিনি। খালেদা জিয়ার দেশে ফেরা প্রসঙ্গে ডাক্তার জাহিদ বলেন, ডাক্তাররা যখন মনে করবেন তিনি দেশে ফেরার মতো অবস্থায় আছেন তখনই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যান বেগম খালেদা জিয়া। সেখানে যাওয়ার পর তাকে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। 17 দিন পর গত 25 জানুয়ারি তাকে তারেক রহমানের বাসায় নেওয়া হয়। ডক্টর ব্যারেট ওনাদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন এবং ওনার চিকিৎসা ওনার বাসায় থেকেই হচ্ছে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যেগুলো করা দরকার মাঝে মাঝে করা হচ্ছে এবং ওনাকে বাসায় গিয়ে দেখে আসছেন। ওনার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল এবং আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন। সারা দেশে অপারেশন ডেভিল হান্ট সফল হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের শফিপুর আনসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম রক্ষা বাহিনীর ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪৫তম জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যৌক্তিক যে কোনো আন্দোলনই অন্তর্বর্তীকালীন সরকার মেনে নেবে, তবে অযৌক্তিক কোনো কিছুই মানা সম্ভব না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নবনির্মিত যমুনা রেল সেতুতে আজ থেকে পরীক্ষামূলক যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলো। সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে এই যাত্রা শুরু হয়। প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, 4.8 কিলোমিটার দীর্ঘ যমুনা রেল সেতুতে 2টি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়েই উভয় দিকে ট্রেন চলাচল করবে। সকাল 10টায় সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন যমুনা রেল সেতু অতিক্রম করার সূচি নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে যমুনা সেতুতে ট্রেন চলাচল বন্ধ করা হবে। তবে আগামী 18 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এই সেতুর উদ্বোধন করা হবে। ওই দিন থেকে 2 লাইনে ট্রেন চলাচল শুরু হবে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বাজারে সয়াবিন তেলের ঘাটতি আছে স্বীকার করে 7 থেকে 10 দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আর সংকটের জন্য ডিলারদের মজুদি কারণ, মিল মালিকদের দায় নেই বলেও জানান তিনি। বিকেলে সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে এসব বলেন তিনি।
আর এ মাসের মধ্যেই বেক্সিমকোর বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর প্রায় ২৭,০০০ কর্মীর সব পাওনা পরিশোধ করা হবে বলেও জানিয়েছেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। রিপোর্ট করছেন রুকন উদ্দিন। সপ্তাহখানেকের বেশি সময় ধরে আবারও রাজধানীর বাজারে সহজে মিলছে না সয়াবিন তেল। কোথাও কোথাও সাথে অন্য পণ্য নিলেই সয়াবিন তেল দিচ্ছেন খুচরা বিক্রেতারা। বুধবার সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে এ বিষয়ে বাণিজ্য উপদেষ্টার কাছে জানতে চান সাংবাদিকরা। জবাবে বাজারে সয়াবিন তেলের ঘাটতির কথা স্বীকার করলেও এজন্য বড় প্রতিষ্ঠানগুলোর দায় নেই বলে জানান তিনি। প্রাপ্যতার ক্ষেত্রে কিছু স্বল্পতা আছে বাজারে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমাদের যে প্রয়োজন তার থেকে প্রায় লক্ষাধিক টন অতিরিক্ত তেল আমদানি হয়েছে। আমি আশা করি 7 থেকে 10 দিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল থেকে নিম্নমুখী হয়ে যাবে এবং আমরা মিলগুলোর কাছ থেকে ডেটা নিচ্ছি তারা কি পরিমাণ তেল সরবরাহ করছে বাজারে। আমরা দেখছি যে প্রয়োজনের থেকেও অতিরিক্ত তেল তারা সরবরাহ করছে খুচরা পর্যায়ে এবং যারা ডিলার্স আছেন এনারা সবাই এক ধরনের মজুদে অনুপ্রাণিত হন। এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল রমজানে প্রয়োজনীয় পণ্যের দাম আবারও বাড়বে কিনা। প্রত্যেকটা পণ্যের মূল্য আরও কমবে। আর 18 ফেব্রুয়ারি বৈঠক করে বেক্সিমকোর বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর সব কর্মীর আইন অনুযায়ী সব পাওনা পরিশোধ করা হবে বলে জানান শ্রম উপদেষ্টা। এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল একযোগে প্রায় ২৭,০০০ কর্মীর বেকার হয়ে যাবার বিষয়ে সরকারের ভাবনা নিয়ে। এই সরকারের কোনো পলিসি না যে চাকরি বাকরি হারিয়ে দেওয়া লোকজনকে বাড়ি পাঠায় দেবো, নট অ্যাট অল। একটা সার্কমস্টান্সেস বুঝতে হবে যে প্রায় 40,000 crore টাকা এখন কোনো ব্যাংক বলছে এটা বিক্রি করলে আমার টাকা মিলবে না, যার যার পাওনা একদম তাদের অ্যাকাউন্টে চলে যাবে ফেব্রুয়ারির মধ্যে, এই মাসের মধ্যেই। অর্থ বিভাগ হতে পারে, শেয়ার বিক্রি বা অ্যাসেট বিক্রি হবে, এইগুলো আমি সম্পূর্ণভাবে 18 তারিখ সময় দিয়েছি। জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রসঙ্গে জানতে চাইলে বলেন ছাত্র জনতা হত্যার বিচার নিশ্চিতের মূল লক্ষ্য বজায় থাকবে। বিচার হবে সে রিপোর্ট ও নো রিপোর্ট। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। সারা দেশেই আয়নাঘর আছে, নির্যাতনের সাথে জড়িতদের বিচার হবে বললেন ডক্টর ইউনূস। বিচারাধীন বিষয়ে কথা বলে ট্রাইব্যুনালকে হেয় করা হচ্ছে আইসিটি চেয়ারম্যান উসমা প্রকাশ। 8 দাবিতে অনর বিডিআর সদস্যদের স্বজনেরা, দণ্ডপ্রাপ্তদের ঢালাও মুক্তি না দেওয়ার আহ্বান নিহত সেনা পরিবারের। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।